কর্পোরেটাইজেশনের প্রভাব অর্থনীতির উপরে মারাত্মক রকম, সেটা তো আমরা কম বেশি সবাই বুঝি, কিন্তু তার প্রভাবটা ঠিক কিরকম সেটাই আমরা শুনবো ক্যালকাটা ইউনিভার্সিটির ইকোনমিক্সের প্রফেসর শ্রী অঞ্জন চক্রবর্তী থেকে। আমি ওনাকে মঞ্চে আসার জন্য একটু আহ্বান করছি। নমস্কার। আমার আগে যিনি বললেন এত সুন্দর কম সময় এত সুন্দর করে কথাগুলি লিখেছেন যে সত্যি মানে বোধহয় আজকের যে জমায়েত তার এসেন্সটা বোধহয় উনি ধরিয়ে দিয়ে গেছেন। আমাকে যেটা বলা হয়েছে, আমি যখন কথা বললাম যে কি বিষয়ে বলবো, সেটা হলো একটু কনটেক্সটটা বলতে, যে ভারতীয় অর্থনীতি কি কনটেক্সটে এই কর্পোরেটাইজেশনকে আমাদের দেখা উচিত, এবং সেখান থেকে কিভাবে সেটা আনফোল্ড করতে পারে এই ইমিডিয়েটলি আমরা যদি দেখি আর সেগুলি বিষয়ে যদি একটু বলি আর কিছুটা একটা ফ্রেমওয়ার্ক মতন যদি দিতে পারি। এটা আমি বলছি না এটা আপনাদের ফ্রেমওয়ার্ক বা আপনাদের এটা মানতে হবে, সেটাও না। আমি কিভাবে দেখছি সেটা আমি একটু আমার গবেষণায় আমি যা বুঝেছি আর কি, আমি একটু ছোট করে আমার সময় একটা আছে, সেই সময়ে আমি বলতে চাই। শুরু করার আগে আরেকটা কথা বলি যে আমি ব্যাংক আর অন্যান্য সংগঠনে আমি অনেকবার বলেছি এর আগে আর কি, এবং সেটা প্রায় 15 বছর ধরে বিভিন্ন জায়গায় বলেছি। এবং আমার যে মূল বক্তব্য সেইটা আমি যেরকম তখন বলেছিলাম, এবং আমার যেটা ধারণাগতভাবে পুঁজি সম্বন্ধে যা ধারণা, আমি সেই জায়গা থেকে যেটা বলেছি, আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে এটা হবে, এটা মানে আগামী দশকে এটা হতে চলেছে, সেটা আমি কিন্তু এখনো হোল্ড করি। সুতরাং অনেকে যারা কিছু সংখ্যক মানুষ হতে পারে যারা আগে শুনেছেন আমার বক্তব্য, তাদের একটু রিপিটেটিভ লাগতে পারে আর কি। হ্যাঁ, তো সেটা কিছু করার নেই। ইন্ডিয়ান কনটেক্সট বলতে আমি ইন্ডিয়ান ভারতীয় অর্থনীতি বুঝছি আর কি। এখানে বলি যে যেটুকুনি মিনিমাম আমার একটা ফ্রেমওয়ার্কের জন্য আন্ডারস্ট্যান্ডিং দরকার বোঝার জন্য, সেটা এরকম। আগের বক্তা খুব সুন্দর বুঝিয়েছেন সেটা, পুঁজি বলতে আমরা কি বুঝি না। পুঁজি বলতে এখানে আমি যেটা বুঝি, এবং পুঁজির অনেকে অনেক মানে করেছে, কিন্তু আমি যেটা এখানে বুঝি সেটা হলো যে পুঁজিবাদ বলে যে ধারণাটা এসছে, যখন এলো একটা ব্যবস্থা হিসাবে, এবং আমি আপনাদের এটা বোঝার জন্য আমি এটা রেখে যাচ্ছি, উপস্থাপনা করছি যে পুঁজি আর পুঁজিবাদ কিন্তু নেসেসারিলি এক না। হ্যাঁ, মানে শ্রেণী যেরকম অনেক ভাবে হয়, পুঁজি
পুঁজিরও কিন্তু অনেক ধরন আছে আর কি। হ্যাঁ, তো ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল, ফিনান্সিয়াল ক্যাপিটাল, মার্চেন্ট ক্যাপিটাল। তো আর পুঁজিবাদ হচ্ছে কিন্তু একটা ব্যবস্থা, একটা সিস্টেম যখন আমরা বলছি, যেটা কিন্তু এই সব ধরনের পুঁজিকে ধারণ করে আছে একভাবে আর সিস্টেম। ক্যাপিটালিজম, এখানে কিন্তু একটা ইজম আছে। তো আমি যেটা দেখে যেতে চাই আজকে, যে এই যে আক্রমণটা আপনারা ফেস করছেন, আমরাও আছি, বুঝতে পারছি শিক্ষা ব্যবস্থায়, সেইটা কিন্তু এই পুঁজির আক্রমণ শুধু না, এটা পুঁজিবাদ ব্যবস্থার মধ্যে প্রক্রিয়া হিসাবে কিন্তু এটা একটা মোমেন্ট হিসাবে কিন্তু আসে। এটাকে এইভাবে দেখা উচিত যে লড়াইটাও কিন্তু কার সাথে। হ্যাঁ, তো এখানে লড়াইটা, এখানে আমি কোন একজন বা দুজন কর্পোরেট বা এই সেক্টর বা ওই সেক্টরের ব্যাপার না। এখন যেটা এসেছে আমাদের সামনে, সেটা কিন্তু পুঁজিবাদী ব্যবস্থার একটা অন্য রূপ ধারণ করতে চাইছে। সুতরাং এই যে তার রূপান্তরে, ট্রানজিশনে যে ফর্মের চেঞ্জটা, এবং সেটা খুব দ্রুত গতিতে সে আনার চেষ্টা করছে, এইটাই আমি একটু ঘুরিয়ে মানে বলতে চাই। প্রথম যে কথাটা আমি বলতে চাই সেটা হলো, এটা কিন্তু এমন না যে আজকে, যে কারণে বলছি, আমি আগে প্রথমেই বললাম, এই কথাটা আমি বহু কাল ধরে বলে আসছি, যে এইটা কিন্তু ধরুন 1990s এর রিফর্মের আগে রাষ্ট্রীয় পুঁজির অনেক ধরন আছে। হ্যাঁ, সেই পুঁজির ধরনটা একটা যেরকম ইন্ডাস্ট্রিয়াল, ফাইন্যান্সিয়াল, মার্চেন্ট, এগ্রিকালচারাল ক্যাপিটাল হতে পারে, ক্যাপিটালিস্টও হতে পারে। ক্যাপিটালিস্টকে যে ধারণ করে আছে পুঁজিটা, পার্সোনিফাই করছে এই ক্যাপিটালিস্ট। তো এটাতে যে কোনো সেক্টরেই হতে পারে, যে কোনো ক্ষেত্রেই হতে পারে। তো সেটা যেরকম একটা আছে, আবার কিন্তু পুঁজি কিন্তু দু ধরনের পুঁজি, এটা মোটামুটি অ্যাকসেপ্টেড। একটা হচ্ছে স্টেট ক্যাপিটাল, আর একটা প্রাইভেট ক্যাপিটাল। হ্যাঁ, স্টেট ক্যাপিটালিস্ট যারা উদ্বৃত্ত আহরণ করছে বা তা বন্টন প্রক্রিয়ার সাথে যুক্ত আছে, তারা যখন সে রাষ্ট্রের সাথে কানেক্টেড হয়, তখন সে স্টেট ক্যাপিটালিস্ট, এবং সেটা মিনিস্ট্রি হতে পারে, সেটা বোর্ড অফ ডিরেক্টর স্টেট অ্যাপয়েন্টেড হতে পারে, মানে কোনো না কোনোভাবে রাষ্ট্রের সাথে যুক্ত হতে হবে তাকে। অথবা সে যদি রাষ্ট্রের সাথে যুক্ত না থাকে, সেটাকে আমরা প্রাইভেট ক্যাপিটালিস্ট। প্রাইভেট ক্যাপিটালিস্ট আপনারা জানেন। তো ভারতের যেভাবে প্ল্যানিং সিস্টেম ছিল 1950s থেকে, আমরা জানি সেখানে রাষ্ট্রীয় পুঁজিকে কিন্তু কেন্দ্র ধরা হয়েছে। ভারতীয় অর্থনীতি কিন্তু তার অনেক ধরন ছিল, মানে যে কোনো অর্থনীতিতে উৎপাদন প্রক্রিয়ার অনেক ধরন। সেখানে পুঁজিবাদী উৎপাদন প্রক্রিয়া এক ধরনের প্রক্রিয়া, আপনি রাস্তায় বেরোবেন, অনেক ধরনের প্রক্রিয়া, উৎপাদন প্রক্রিয়া দেখতে দেখতে যাবে, তার অর্গানাইজেশন ধর্ম এক এক রকম। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে রাষ্ট্রীয় পুঁজিকে, স্টেট ক্যাপিটালিজমকে বা স্টেট ক্যাপিটালিস্ট এন্টারপ্রাইজকে কিন্তু কেন্দ্র ধরা হলো। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় সেকেন্ড 5-year প্ল্যান যেটা তৈরি করা হয়েছিল, যার ভিত্তিতে কিন্তু আপনার স্টিল প্লান্ট থেকে শুরু করে বড় বড় হেভি গুডস ইন্ডাস্ট্রি, এমনকি লাইট গুডস ইন্ডাস্ট্রি, আপনার আইএএমস ম্যানেজার তৈরি করতে হবে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টস তৈরি হলো, আইআইটিস তৈরি হলো, যে ইঞ্জিনিয়ার লাগবে এটা রান করার জন্য। এবং পুরনো লোকজন জানবে না কি, এক সময় এইসব ইনস্টিটিউট থেকে 1990 এর আগে পাশ করলে কিন্তু স্টেট এন্টারপ্রাইজে আগে কিন্তু তাকে ঢুকতে হতো।
সে কিন্তু যে কোনো প্রাইভেট এন্টারপ্রাইজে অ্যাপ্লাই করতে পারত। ওইভাবেই কিন্তু উন্নয়নের ধারণাটা কিন্তু একটা ওরিয়েন্টেশন ছিল যে রাষ্ট্রীয় পুঁজি, প্রাইভেট ক্যাপিটালও থাকবে, ব্যক্তি পুঁজিও থাকবে, ব্যক্তি পুঁজিবাদ তো ছিলই, একটা বিকেন্দ্রিক একটা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে একটা ডিসঅ্যাগ্রিগেটেড অর্থনীতি, অনেক ধরনের অর্গানাইজেশন ফর্ম আছে, অনেক ধরনের প্রোডাকশন সিস্টেম আছে, কিন্তু তার কেন্দ্রে থাকে কিন্তু রাষ্ট্রীয় স্ট্র্যাটেজিক সেক্টর হোক, রিসোর্সগুলির অ্যালোকেশন কি করে হবে, রাষ্ট্রীয় যে রিসোর্স সে অ্যালোকেশন কি করে হবে, সেন্ট্রালাইজ প্ল্যানিং তৈরি করা হবে, সেই কারণে যে তারাই উপরে বসে থাকবে, কমান্ডিং হাইটে বসে থাকবে, কন্ট্রোল করবে রিসোর্স কি করে অ্যালোকেট হচ্ছে। তো এই ব্যবস্থাটা যেটা হলো 1990s-এ আমরা দেখলাম যে যেটা যে রূপান্তরটা করতো সেটা এমন না যে আমরা পুঁজিবাদী ব্যবস্থা থেকে সরে এলাম যেখানে রাষ্ট্রীয় পুঁজি কেন্দ্র ছিল, কিন্তু যেটা হলো তিনটে জিনিস হলো, একটা হলো যে যে রিসোর্সটা অ্যালোকেট করা, হ্যাঁ, যে ক্ষমতাটা সেন্ট্রাল প্ল্যান অর্থাৎ রাষ্ট্রকে দেওয়া হয়েছিল সেটা থেকে রাষ্ট্র সরে গেল, সেই ক্ষমতাটা বাজারের হাতে তুলে দেওয়া হলো। এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে পুঁজি। পুঁজির কেন্দ্রে কে থাকবে? হ্যাঁ, পুঁজির কেন্দ্রে এখানে রাষ্ট্র থেকে, রাষ্ট্রীয় পুঁজি থেকে সরে এলো ব্যক্তি পুঁজি, প্রাইভেট ক্যাপিটাল। এইটা একটা বড় ট্রান্সফরমেশন, যে প্রাইভেট ক্যাপিটাল হয়ে গেল কেন্দ্র, যে পুরো অর্থনীতিটাকে এমন ভাবে সাজাতে হবে, অর্থনীতি শুধু না, সমাজ ব্যবস্থা, শহর, হ্যাঁ, গ্রামকে কি করে ভাববো, শহরকে কি করে ভাববো, শিক্ষাকে কি করে ভাববো, স্বাস্থ্যকে কি করে ভাববো, এই পুরো একটা প্যারাডাইম শিফট চিন্তার এবং প্র্যাকটিসের ধারণাতে এইটা কিন্তু একটা নিয়ে আসা। আরেকটা সাথে খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা আসলো, যেটা আজকের কনটেক্সটে খুব, এই তিনটে আমি যেগুলি বলছি যেগুলি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে আজকের কনটেক্সটে, যেটা রেলেভেন্ট আমি সেইটুকুনি শুধু বলছি, আরো অনেক অসংখ্য চেঞ্জ হয়েছে, আরো জানে না। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ শিফট হলো, সেটা পুঁজি শুধু রাষ্ট্রীয় পুঁজি না, ব্যক্তি পুঁজি হতে পারে, কিন্তু ব্যক্তি পুঁজি শুধু রাষ্ট্রীয় পুঁজি। হ্যাঁ, অর্থাৎ ধরুন টাটা গ্রুপ অফ কোম্পানি, টাটা গ্রুপ অফ কোম্পানি শুধু ভারতীয় কোম্পানি। টাটা গ্রুপ অফ কোম্পানিকে আমরা কিভাবে না দেখতে হবে, যে বিশ্বায়িত গ্লোবাল প্রাইভেট ক্যাপিটাল, অর্থাৎ কেন্দ্রে কিন্তু এইটা হলো বিশ্বায়ন না, যেটা আনলো সেটা হলো শুধু ব্যক্তি পুঁজিটাকে সেন্টার করলো না, সে যেটা করলো সেটা হলো গ্লোবাল প্রাইভেট ক্যাপিটালটাকে কেন্দ্র করলো। ইনফ্যাক্ট আপনারা যদি এখন আপনি বুঝতেই পারবেন, মানে বড় বড় যে কোম্পানিগুলি, ধরুন বিএসসি, সেন্সেক্স, বিএসসি, এগুলিতে যদি দেখেন বড় বড় কোম্পানি, এদের কোনোটাই কিন্তু তাদের বলুন রেভিনিউ ফ্লো বা এক্সপেন্ডিচার ফ্লো, তাদের যতগুলি প্র্যাকটিস, যতগুলি কোম্পানি দেখবেন ভারতের মধ্যে কিছু আছে, বাইরে কিছু আছে, মানে তাদের আপনার সেই অর্থে পুঁজির যদি আপনি ফ্লো দেখেন, হ্যাঁ, ভ্যালু ফ্লো যদি দেখেন, তার রেভিনিউ সাইডে ঢুকছে এবং এক্সপেন্ডিচার সাইডে ঢুকছে, সে কিন্তু এই পুঁজিটা ক্রমশ হয়ে উঠলো বিশ্বায়িত পুঁজি, এবং অর্গানাইজেশনাল স্ট্রাকচারটা ওরিয়েন্টেড হয়ে গেল যে ওটা মাথায় রাখতে হবে যে বিশ্বায়িত পুঁজি আছে। এমনকি আমি যখন ভারতের মধ্যে প্র্যাকটিস করছি, যেরকম অনেক ব্যাংক ধরুন হয়তো বেশিরভাগই সে দেশের মধ্যে তার প্র্যাকটিসটা, কিন্তু তাকে কিন্তু মাথায় রাখতে হচ্ছে যে প্রাইভেট সেক্টর কম্পিটিশনটা কেমন ভাবে ঘুরিয়ে দেওয়া হলো, যে গ্লোবাল প্রাইভেট ক্যাপিটাল যখন, ব্যাংক ক্যাপিটাল যখন ঢুকছে, তার প্র্যাকটিস নেই, সে কিভাবে আমাকে কম্পিটিশন আনবে, আমাকে কি করে ট্রান্সফরমেশন করতে হবে, আমরা যদি দিক দেখা যায়। তো অর্থাৎ এটা কিন্তু প্যারাডাইম শিফট, মানে দেখার দৃষ্টিভঙ্গি দিয়ে
পলিসিটা দৃষ্টিভঙ্গি কি হবে, যে পলিসি না নেবে রাষ্ট্র, এবং আমার অর্থনীতি বলতে এখানে আমি খুব সোজাভাবে বলছি প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজাম্পশন। প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজাম্পশনের ওরিয়েন্টেশনটা কি হবে, এইটা কিন্তু হয়ে গেল কিন্তু মানে বিশ্বায়িত পুঁজির সাথে যুক্ত হয়ে গেল আর কি। তো এইটা কিন্তু একটা বড় স্ট্রাকচারাল শিফট আপনারা, এবং অ্যাকর্ডিংলি WTO ধরুন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তৈরি হলো 1994 সালে। মানে এই ব্যবস্থাটাকে যাতে এই ব্যবস্থার মধ্যে দিয়ে গুডস অ্যান্ড সার্ভিসেস ফ্লো করতে পারে, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস ফ্লো করতে পারে, ফ্রিলি ফ্লো করতে পারে, সেই ব্যবস্থাগুলিকে করা একটা এইরকম একটা ব্যবস্থার মধ্যে কিন্তু ভারত ঢুকে গেল। এইবারে সেইখানে কি তার একটা অংশ, তার একটা গুরুত্বপূর্ণ কিন্তু অংশ প্রথম থেকে 1993 ফার্স্ট কমিটি হচ্ছে কিন্তু প্রাইভেটাইজেশন। এটা কিন্তু আজকের না, 1993। হ্যাঁ, সুতরাং এখনকার সরকারের কথাও বলছি না, ফার্স্ট কমিটি। তারপরে অনেক কমিটিজ হয়েছে যারা কিন্তু পরিষ্কার রেকমেন্ডেশন তাদের ছিল যে প্রাইভেটাইজেশনের দিকে যেতে হবে, এবং প্রাইভেটাইজেশনে যাওয়ার আরেকটা পদ্ধতি হচ্ছে তারা বলেছিল প্রাইভেটাইজেশনে যদি নাও যাও তাহলে ডিসইনভেস্টমেন্টে যেতে হবে। হ্যাঁ, মানে নিজের শেয়ার যেটা আছে মেজরিটি শেয়ার না বিক্রি করলেও কিছু অংশ শেয়ার বাজারে তুলে দিতে হবে যাতে প্রাইভেট ক্যাপিটাল সেই শেয়ারটা কিনতে পারে। তো প্রাইভেটাইজার এখানে তফাৎ আছে, ডিসইনভেস্টমেন্ট মানে কিন্তু প্রাইভেটাইজেশন না। আপনার যদি 50% শেয়ার আপনার থাকে, 50% এর উপরে যে জারি থাকবে, ব্যক্তি পুঁজির যদি থাকে, তাহলে কিন্তু ওনারশিপ রাইটটা যেটা বলা হয় সেটা কিন্তু ব্যক্তি পুঁজির কাছে চলে যায়। অর্থাৎ কি তৈরি করব, হাউ টু প্রডিউস, হোয়াট টু প্রডিউস, ওয়্যার ইট উইল বি প্রডিউস, হু উইল প্রডিউস, এই ডিসিশন কিন্তু আপনারা জানেন বোর্ড অফ ডিরেক্টরস ওইভাবেই ইলেক্টেড হয় বা সিলেক্টেড হয়, হোয়াটএভার ইট ইজ, যে কত পার্সেন্টেজ তার ওনারশিপ ক্যাপিটাল আছে। সুতরাং মেজরিটি স্টেক যদি প্রাইভেট ক্যাপিটালের কাছে চলে যায় তখন কিন্তু অর্গানাইজেশনাল ফর্মের শিফট হচ্ছে, রাষ্ট্রীয় পুঁজি থেকে সে ব্যক্তি পুঁজি হচ্ছে। ডিসইনভেস্টমেন্ট কিন্তু নেসেসারিলি প্রাইভেটাইজেশনের দিকে, ডিসইনভেস্টমেন্ট মানে কিন্তু নেসেসারিলি প্রাইভেটাইজেশন না। আমি 10% শেয়ার বিক্রি করে দিচ্ছি কিন্তু 90% আমার ইকুইটি কোম্পানি স্টেটের হাতে গিয়ে আছে, স্টেটই সেখানে বোর্ডটা ডমিনেট করবে। কি তৈরি করব, গুডস, কোন গুডস তৈরি করব, কোথায় তৈরি করব, কিভাবে তৈরি করব, কার সাথে কন্ট্রাক্ট করব, সব ডিসিশনগুলি তখন যে ডমিনেট করছে সে এটা মেইনটেইন করছে। এখানে পুঁজিবাদ যেটা বলি পার্সোনিফিকেশন বলছে, ক্যাপিটালকে কে ধারণ করে আছে। হ্যাঁ, এখানে কিন্তু একটা ভালোভাবে দেখার বিষয় হচ্ছে, মানে খুব পরিষ্কার হবে, সেটা হলো ব্যক্তি হতে পারে অথবা কর্পোরেটসে যেগুলি হয়, কর্পোরেটাইজেশন বা কর্পোরেশনসে যেগুলি হয়, বোর্ড অফ ডিরেক্টরস। বোর্ড অফ ডিরেক্টরস কিন্তু হচ্ছে ফার্স্ট অ্যাপ্রোপ্রিয়েটর অফ সারপ্লাস, যে সারপ্লাসটাকে উদ্বৃত্তটাকে আহরণ করে বা যাই আসছে, অর্থাৎ রেভিনিউ এক্সপেন্ডিচার টোটালের যে স্ট্যান্ডটা তার দখলটা কিন্তু নিচ্ছে কিন্তু বোর্ড অফ ডিরেক্টর। সেই অর্থে সে কিন্তু ধারণ করে আছে পুঁজিটা, পার্সোনিফাই করছে। এবং সে ব্যক্তিও হতে পারে, আমি শেয়ার মার্কেটে একটা টাকা খাটাচ্ছি আর বেশি টাকা পাচ্ছি, বড় বড় শেয়ার হোল্ডাররা দেখতে এটা করেন। মেরিট লিঞ্চ অনেক ব্রাঞ্চেস আছে এখানে, ওয়ারেন বাফেট আপনারা জানেন, ভারতে অনেকে আছে যারা কোনো কাজ, তাদের কাজটাই হচ্ছে এটা কম দামে শেয়ার কেনা, বেশি দামে শেয়ার বিক্রি করা। তো এই অর্থাৎ প্রাইভেটাইজেশনটা কিন্তু ভারতীয় যে এই যে ট্রান্সফরমেশন হলো ভারতীয় অর্থনীতি, এই যে
প্যারাডাইম শিফটটা হলো তিনটে তার নোট একটা আমি বলতে পারি ক্যাপিটালিজম পুঁজিবাদী ব্যবস্থাটা একটা বিশ্বায়িত পুঁজিবাদী ব্যবস্থা হলো শুধু ভারত বিশ্বায়িত আগে আমরা বিশ্বায়িত পুঁজি বলতে বুঝতাম ফরেন ক্যাপিটাল এখানে কিন্তু আমি ফরেন ক্যাপিটাল বলছি না আমি বলছি ভারতীয় ক্যাপিটালও কিন্তু বিশ্বায়িত পুঁজির পার্ট হিসেবে দেখতে হবে আপনি যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখেন খুব কেয়ারফুলি হ্যাঁ টাটা গ্রুপ কোম্পানি যেরকম এখন আমি ভুলে গেছি এক্স্যাক্টলি কি কিন্তু বোধহয় আমি যদি আমার মেমোরিটা ঠিক না কিন্তু 84 না 85টা কান্ট্রিতে তার ফুটবল সুতরাং তার রেভিনিউ ফ্লো বিভিন্ন জায়গা থেকে আসছে এক্সপেন্ডিচার ফ্লো বিভিন্ন জায়গায় হচ্ছে এটা তার যখন ডিসিশন নিচ্ছি আমি কোথায় উৎপাদন করব কিভাবে করব কারা করবে সে কিন্তু পুরোটা ধরে এবং যেটা আগের বক্তা সুন্দরভাবে রাখলেন তার অবজেক্টিভ হচ্ছে মুনাফা এই মুনাফা হচ্ছে টাকার ফর্মে যে পুঁজিটা পাচ্ছে উদ্বৃত্তটা পাচ্ছে সেটা ক্যাপিটাল তার ক্যাপিটাল মুনাফাটা বাড়ানো হচ্ছে তার অবজেক্টিভ তার এক্সিস্টেন্স এবং সেইখানে কিন্তু এইটা কিন্তু একটা বড় দিক একটা বড় পিলার হয়ে উঠলো কিন্তু গ্লোবাল ক্যাপিটাল তার সেন্ট্রালিটি সে কেন্দ্র হয়ে উঠলো আমরা চোখের সামনে কলকাতার ট্রান্সফরমেশন হয়ে গেলাম এবং কলকাতাকে বলা হয় অতটা বিশ্বায়িত হয়নি কিন্তু যারা পুরনো লোক দেখছেন যে শহরটা কি করে মানে আর্কিটেকচারও পাল্টে গেল এবং গ্লোবালাইজেশনের কি করে গ্লোবাল ক্যাপিটালের ইনফ্লুয়েন্স তার এফেক্টটা কি হ্যাঁ তো এই মানে যখন ব্যবস্থাটা আমরা বলছি ব্যবস্থাটা কিন্তু পুরোটা মিলিয়ে আমরা ব্যবস্থা বলছি এখানে যে কিন্তু এই পুঁজির উৎপাদন বন্টন এবং তার থেকে যে উৎপাদিত বস্তু সেগুলির কনজাম্পশন হোক পুরো ব্যবস্থাটাকে যেটা ধরে রেখেছে আর কি তো সেটা একটা লেভেলে কিন্তু বিশ্বায়িত এটা কনটেক্সটটা ইম্পর্টেন্ট কিন্তু আজকের কনটেক্সট মানে কেন আর কিভাবে আসে দ্বিতীয়ত হচ্ছে যেটাকে বলা হয় নবোদারীকরণ বা নিওলিবারালিজম এটা একটা অংশ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ আমার মতে মার্কেট বাজার আর বাজার মার্কেট আর প্রতিযোগিতা কম্পিটিশন এই দুটো কিন্তু হচ্ছে আমার কাছে নিওলিবারালিজমের মূল কথা যে বাজারটাকে সামনে নিয়ে আসা অর্থাৎ রিসোর্স কি করে অ্যালোকেটেড হবে রিসোর্স অ্যালোকেটেড হবে অর্থনীতিতে বাজারের মাধ্যমে হ্যাঁ কেনা বেচার মাধ্যমে হ্যাঁ বায়ার সেলারের কেনা বেচার মাধ্যমে সেটা শ্রম হোক সেটা যে কোনো জিনিসপত্র হোক সেটা আমরা এখন দেখছি পাবলিক ইউটিলিটিস হোক মানে এইটা হচ্ছে টেন্ডেন্সি এটা হচ্ছে তার মূল কথা বাজার আরেকটা মূল কথা হচ্ছে প্রতিযোগিতা হ্যাঁ যে কিভাবে থাকবে প্রতিযোগিতামূলক হবে বুঝে নাও লড়াই করে বুঝে নাও নিজেরটা নিজে যে কথাটা এটা আপনারা সবাই জানেন কিন্তু এইটা হচ্ছে নিওলিবারালিজমের যেটাকে রিফর্ম বলে রিফর্ম আর গ্লোবাল আর ক্যাপিটাল কিন্তু এক না পুঁজি কিন্তু পুঁজির ইতিহাস কিন্তু 400 বছরের ইতিহাস তারও বেশি পুঁজি বিভিন্ন ধরনের এক্সিস্টেন্সের সাথে থেকেছে এইটা কিন্তু একটা ধরন যেটা কিন্তু শেষ 40 বছর 50 বছরে আমরা দেখতে পাচ্ছি আর গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলার রাখি যে অনেক সময় বলা হয় নিওলিবারালিজম মানে হচ্ছে রাষ্ট্র চলে যাওয়া এটা কিন্তু আমি একেবারে প্রথম থেকে আমার মনে হয় সম্পূর্ণ ভুল বাজার আর প্রতিযোগিতা এমনি হয় না বাজার আর প্রতিযোগিতা কিন্তু রাষ্ট্রকে তৈরি করে তারপর আমরা প্রতিযোগিতা বলে ওইটা গেলাম বা বাজারে আমরা কেনাবেচা করলাম কিন্তু কোনটা বাজার হবে কোনটা হবে না কতটা বাজার হবে কতটা বাজার হবে না বাজারের রুলস রেগুলেশন কি করে হবে এগুলি কিন্তু পুরো স্থাপনাটাতে রাষ্ট্র ছাড়া কিন্তু
সম্ভব না। কোন জায়গায় পৃথিবীর কোথাও হয়নি। রাষ্ট্র সবসময় একটা সেন্ট্রাল রোল প্লে করেছে, হ্যাঁ। এবং এমনকি আপনারা দেখছেন যখন বাজার আমরা বিশ্বায়িত বাজার বলছি, সেটার জন্য কিন্তু একটা আন্তর্জাতিক সংগঠন যে কিন্তু দেখবে ঠিকঠাক হচ্ছে কিনা তৈরি করতে হয়েছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। বাজার আর প্রতিযোগিতা, সে কতটা বাজার, মানে আমি বাজার আর প্রতিযোগিতা কতটা ঠিক কতটা ভুলে যাচ্ছি না, আমি বলছি এটা যদি আপনাকে রাখতে হয় কোনোভাবে, রাষ্ট্র কিন্তু লাগবে, হ্যাঁ। এটাকে যদি সরাতে হয়, কমাতে হয়, বাড়াতে হয়, বা এর রূপান্তর ঘটাতে হয়, এটা গুরুত্বপূর্ণ আজকের কনটেক্সটে, সেখানেও রাষ্ট্রকে লাগবে, হ্যাঁ। রাষ্ট্র কিন্তু বরাবর থেকেছে, রাষ্ট্র রূপটা পাল্টেছে। যেভাবে সে 1990 এর আগে যেভাবে রাষ্ট্র ছিল ওই ব্যবস্থার মধ্যে এখানে যেভাবে রাষ্ট্র 1990 থেকে আছে, সেটা তার রূপটা আলাদা। সে কন্ডিশন গুলি ক্রিয়েট করে দিচ্ছে, বাজার তৈরি করে দিচ্ছে। এইবারে তোমরা বুঝে নাও, এইটা সিচুয়েশন হতে হতে আমরা এর মধ্যে যাচ্ছি না যে এটা কতটা কি দিয়েছে ভারতবর্ষকে, ওটা বাদ দিয়েই বলছি যে আপনারা এবারে সবাই এটা জানেন যে যে 2019 অবধি মোটামুটি এই ব্যবস্থাটাই ছিল। 2020 তে প্যান্ডেমিক এফেক্ট হলো। প্যান্ডেমিকে এটা কি করেছে অর্থনীতি? দেখুন, এই বিশ্বায়িত পুঁজি কি হয় আমরা জানি। আপনারা ব্যাংকে দেখছেন, রেলওয়েতে আছেন, টেলিকমিউনিকেশনে আছেন, পুরো এই বিশ্বায়িত পুঁজিটা চলেই হচ্ছে, পুরো তৈরি করা হয়েছে। সেটা হচ্ছে ভ্যালু চেইন বা সাপ্লাই চেইন যেটা বলা হয়। এবং সাপ্লাই চেইনের শুরু কোথায়, শেষ কোথায়, মানে এটা আপনার পক্ষেও জানাটা মুশকিল, কোথায় কে এটার সাথে যুক্ত হয়ে আছে, হ্যাঁ। শুধু গুরুত্বপূর্ণ কেন আমি বলছি গ্লোবাল প্রাইভেট ক্যাপিটালই হচ্ছে কেন্দ্র হয়ে উঠেছিল, এই কারণে যে এই গ্লোবাল চেনের কেন্দ্র কিন্তু হচ্ছে কিন্তু কোনো না কোনো গ্লোবাল প্রাইভেট ক্যাপিটাল। এইবারে তার এখান থেকে যাচ্ছে আউটসোর্সিং, সাবকন্ট্রাক্টিং, অফশোরিং, বডি শপিং, এই নামগুলির সাথে আপনারা পরিচিত। সারা বিশ্বে এটা কিন্তু ওই হচ্ছে। অর্থাৎ একটা পিনও আপনার যেটা ফ্যাক্টরিতে দরকার, ধরুন আপনি শিয়ালদার কোনো ফ্যাক্টরি আছে, বড় ফ্যাক্টরি আছে, ধরে নিই আমি কথা বলছি, পিনটা হয়তো আসছে অন্য কোনো দেশ থেকে, পুরোটাই কস্ট অ্যাডভান্টেজের উপর নির্ভর করবে। ওইভাবে জিনিসটা পুরোটাই মুনাফা, যেহেতু টার্গেট, যেখানে আমার এই পার্ট পাবো কম দামে, সেটা আমি নেবো, শেষ অবধি আমার মুনাফাটা বাড়বে, আমাকে কম্পিট করতে সাহায্য করবে। এইটা হচ্ছে লজিক অন্য দেশে। তো প্যান্ডেমিক যেটা হলো, অর্থাৎ বিশ্বায়িত পুঁজি, এই বাজারেরও ধরন পাল্টে গেল। বাজারটা আর আমরা বলতে পারছি না রাষ্ট্রীয় বাজার বা আন্তর্জাতিক বাজার, বাজারটা হয়ে গেল আমি যেটা বলি লোকাল গ্লোবাল মার্কেট। লোকাল কানেক্টেড টু গ্লোবাল, যে গ্লোবাল যেহেতু সে জিওগ্রাফিক্যালি এই দেশ থেকে ওই দেশ, এই জায়গা থেকে ওই জায়গায় যাচ্ছে। আর লোকাল হচ্ছে আপনার ছোটখাটো জিনিস আপনি হয়তো কেউ একজন তৈরি করে দিচ্ছে, আপনি তার কাছ থেকে নিচ্ছেন, আপনি তারপরে চীনে পাঠাচ্ছেন জিনিসটা। তাহলে বাজার বলতে আমি কি বুঝি? আগে যেভাবে আমরা বিভাজন করতাম রাষ্ট্র টার্মসে বাজার, যে ন্যাশনাল মার্কেট, গ্লোবাল মার্কেট, দেখা গেল বিশ্বায়ন যেটা করলো সেটা হলো এই বিভাজনটাকে সে মুছে দিল, ভেঙে দিল। লোকাল গ্লোবাল মার্কেটের কিন্তু ওই কানেক্টিভিটিটা সে তৈরি করল। প্যান্ডেমিক যেটা করলো এবং তার এফেক্টটা দেখুন, দু ধরনের এফেক্ট আমি বলবো এবারে। চলো
হচ্ছে সে পরিষ্কার। 1 বছর আমাদের হয়ে গেল, আমাদের কাছে যে যে পরিমাণ ডেটা যেখান থেকে সরকারি আছে ওটাই আছে, ওইটা ধরেই বলছি যে 8% কন্ট্রাকশন হয়েছে অর্থনীতিতে, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট 8% কমেছে। এটা ভারতবর্ষের স্বাধীনতার পর কোনোদিনও হয়নি, এটা একেবারে ফ্যাক্টর, হ্যাঁ, সরকারি ডেটা, কোনোদিনও হয়নি এই কন্ট্রাকশন। গ্রোথ কমেছে বেড়েছে সেটা হয়েছে, কখনো 5%, কখনো 3%, কখনো 10%, এগুলি হয়েছে, কিন্তু কন্ট্রাকশন, হ্যাঁ, অর্থাৎ আপনার কাছে টেবিলের জিনিসটা এরকম, আপনার কাছে টেবিলটা আছে, টেবিলের 8% কেটে চলে গেল, এটার মানে এইটা, হ্যাঁ, আপনার এবারে এইটা আছে, তার মানে এটার ফলে যেটা হলো, তার এফেক্টটা সেটা হলো পরিষ্কার, এটাও আপনারা দেখেন। এর ইমপ্লিকেশন কি? ইমিডিয়েট এফেক্ট, ইনকাম হিট করেছে, এমপ্লয়মেন্ট হিট করেছে, এবং লাইভলিহুড ক্রাইসিস, অসংখ্য মানুষের লাইভলিহুড মানে বেঁচে থাকার সংস্থান করাটাই হচ্ছে একটা যুদ্ধ হিসাবে দাঁড়িয়ে গেছে। এটা হতে পারে এই কন্ট্রাকশন, মানে এটা মানিয়ে হচ্ছে এটা হবে, ওকে। কন্ট্রাকশনটা তো একটা ফিগার, একটা মেজার, একটা সিম্পটম, আর ইফেক্ট হচ্ছে সামাজিক, সেটা পরিবারেও পড়বে, ইন্ডিভিজুয়ালি পড়বে, যে কেউ বেশি এফেক্টেড হবে, কেউ কম এফেক্টেড হবে, আবার কেউ জিতবে এই প্রতিযোগিতায়। এই সিচুয়েশনে আপনারা জানেন যে যেসব কোম্পানি, টেকনোলজি ফার্ম ছিল, যারা এই প্যান্ডেমিকের সময় ইন্টারনেট এবং অন্য মাধ্যমে যারা যে পুঁজিটা ছিল, যে ওই ধরনের পুঁজি, তারা কিন্তু বিপুল মুনাফা অনেকে, তাদের মধ্যে অনেকে বিপুল মুনাফা করেছে এবং পসিবিলিটিও আছে। কিন্তু তাছাড়া সেটা বাদ দিয়ে আরেকটা হচ্ছে, এ কিছু তৈরি করে না, এ কিন্তু কিছু তৈরি করে না, কিচ্ছু না, কিন্তু সব থেকে বড় পুঁজিবাদ আজকে কে বিশ্বে? তার নাম হচ্ছে জেফ বেজোস। অ্যামাজন একটা পিনও তৈরি করে না, সে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মার্চেন্ট ক্যাপিটালিস্ট। সে কম দামে 100 টাকা একটা জিনিস কিনলো, 105 টাকায় জিনিস বা 102 টাকায় জিনিস বিক্রি করে দিল। এই এক্সট্রা 2 টাকা হচ্ছে তার দিয়ে উদ্বৃত্ত সে পাচ্ছে, এই কেনা বেচা। হ্যাঁ, তো ফাইন্যান্স ক্যাপিটাল, মার্চেন্ট ক্যাপিটাল, এরা কিন্তু আজকে বড়, এদের পুরো, আমি সে কারণে বললাম পুঁজিবাদ ব্যবস্থাটা যখন ধরা হচ্ছে, কিন্তু পুরোটা ধরেই আমাদের দেখা উচিত। ধরুন রিলায়েন্স কি শুধু ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল করে আজকে? তা তো না। যেটা নিয়ে ধরুন অনেক আলোচনা হচ্ছে যে কৃষিতে বাজারটাকে, হ্যাঁ, যে ফুড গ্রেড কেনা বেচার ওইটা রিলায়েন্সকে দিয়ে দেওয়া হবে, রিলায়েন্স তো তাই করবে, চাষিরা তৈরি করবে, রিলায়েন্স চাষিদের থেকে কিনবে আর আমাদের বিক্রি করবে। তাহলে সেই ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটাল আর মার্চেন্ট ক্যাপিটাল যুক্ত হয়ে আছে, এরকম বহু কোম্পানি আছে, দুটো একসাথে ধারণ করে আছে, কমপ্লেক্স। এগুলি বড় বড় কর্পোরেশন কিন্তু দেখবেন মাল্টিপল কোর অ্যাক্টিভিটির সাথে যুক্ত হয়ে আছে, পুঁজির বিভিন্ন ধরনের প্রসেসের সাথে যুক্ত হয়ে আছে। তো যেটা হলো সেটা কেন এরকম? ইন্ডিয়াতে এই কোলাপসটা এবার সারা বিশ্বেই হয়েছে, ভারতেও হয়েছে। আমরা ভারত দেখছি আর কি। আমার টাইম আছে একটা, যেটা আমি মোটামুটি আমার মনে হয় পারবো শেষ করতে। সেটা হলো 1 নম্বর, প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, কনজাম্পশন, এই যে চেনটা যে তৈরি হয়েছে বিশ্বায়িত সময়, যে চেনটার কথা আমি বললাম, যেটা ধরে রেখেছিল এই লোকাল গ্লোবাল মার্কেট, এই ফ্লো, এইটা ভেঙে গেল, এটা সাথে সাথে একেবারে ডিসাস্টার। তাহলে কি হলো? এটা, এই চেইনটা ভেঙে যাওয়া মানে হচ্ছে আপনি জিনিসপত্র তৈরি করতে পারছেন, আপনার সাপ্লাইগুলি লিঙ্ক হয়ে যাচ্ছে, সেগুলি তো আসতে পারছে,
তাহলে পুরো ব্যবস্থাটাই কিন্তু একটা, যেটা এরা এরকম ভাবে ভাবতে পারে যে 200 কিলোমিটার পার আওয়ারে গাড়ি দৌড়চ্ছে, হঠাৎ গাড়িটা জিরো হয়ে গেল, তাহলে কি এফেক্ট হবে? এক্স্যাক্টলি যে কমপ্লিট চেন, যে প্রোডাকশন ডিস্ট্রিবিউশন কনজাম্পশনটা, যে চেনটা ধরে রেখেছিল সেটা কিন্তু কেটে দেওয়া হবে, কলাপস মানে দেখ। এবং তার ফলে মুনাফা আনার যে রুটটা সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। সুতরাং ইট ইজ অ্যান ওভারঅল ক্রাইসিস। বহু পুঁজিবাদী সংস্থান কিন্তু ক্রাইসিসে চলে, আনসার্টেনটি বেড়েছে, কেউ ইনভেস্ট করতে চায়। সরকার তো বলেছিল যে প্রাইভেটাইজেশন করে দেবো এই বছরে 2 লাখ কোটি না কত একটা বলেছিল, 21,000-এর বেশি তুলতে পারে, কারণ সবাই চাইছে একটু দেখে। হ্যাঁ, কিন্তু এই পুরো একটা আনসার্টেনটিও তৈরি করে পুঁজির জন্য। সিস্টেমিক ক্রাইসিস, এইটা আমি বলতে চাইছি, সিস্টেমিক ক্রাইসিস। শ্রমিক শ্রেণী যেরকম যারা শ্রম করে, অর্থাৎ এমপ্লয়ি, তারাও ক্রাইসিসে, এমপ্লয়ার যারা তাদেরকে নিয়োগ করছে মুনাফার জন্য, তারাও ক্রাইসিস, এরকম একটা ব্যবস্থা আছে। তো এবং আমাদের যে উন্নয়নের ধারণা সেটাও কিন্তু ধাক্কা খেল, বিরাট ভাবে ধাক্কা খেল। আমি এটা একটু ছোট করে বলতে চাই, এটা গুরুত্বপূর্ণ। 1 নম্বর হচ্ছে উন্নয়ন আমরা যেভাবে বুঝেছি, এবং এটা আমার কিছু বলার আছে, কিন্তু আমি এই মঞ্চে বলবো না ওটা নিয়ে, কারণ ওটা অবজেক্ট না আর কি এই মঞ্চে। সেটা হলো প্রথমে হলো এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রিয়াল আমাদের যেতে হবে, তার সাথে যুক্ত হয়ে আছে কি রুরাল থেকে আরবান। মানুষ কোথায় যাবে? রুরাল থেকে আরবানে যাবে। রুরালটা খালি করা, এগ্রিকালচার, আরবান সেক্টর মানে আরবানাইজেশনটা বাড়ানো। কোথায় যাবে না? আরবান সেক্টরে। এটা 1 নম্বর ট্রানজিশন, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এটা 1 নম্বর রূপান্তরের ধারণা, উন্নয়নের সাথে যুক্ত। এটার নামই হচ্ছে উন্নয়ন। 2 নম্বর হচ্ছে এটার সাথে যুক্ত হয়ে গেছে, এবারে দেখা গেল শহরে আসছে মানুষ কিন্তু চাকরি পাচ্ছে না, ঢুকতে পারছে না ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। তখন আরো দুটো বিভাজন করা হলো, ফর্মাল, ইনফর্মাল। যে যারা এটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে বা আমাদের মতন যারা যুক্ত হয়ে আছে তারা ফর্মাল সেক্টর, হ্যাঁ, তারা আইনত কিছু তাদের অধিকার আছে, রিকগনিশন আছে, এবং এর একটা গল্প আছে, আমাদের তার মধ্যে যাওয়ার দরকার নেই। আর বাকি হচ্ছে ইনফর্মাল সেক্টর। তাহলে উন্নয়ন কি দাঁড়ালো? ইনফর্মাল থেকে ফর্মাল যদি করে দিতে পারি, তাহলে এগ্রিকালচার থেকে ইন্ডাস্ট্রি ট্রানজিশন, সে যাই হোক, রূপান্তর যাই হোক, গল্পটা এটা দাঁড়ালো যে শহর, গ্রাম থেকে শহরে মানুষকে নিয়ে আসতে হবে। এবং এটা মেজার করা হয় প্রতি বছর কত গ্রাম খালি হয় এবং মানুষ শহরে যাচ্ছে। এটাকে উন্নয়নের, আপনারা যদি ইকোনমিক সার্ভে দেখেন প্রতি বছরে উন্নয়নের ভালো ইন্ডিকেটর হিসেবে এটাকে দেখা হয়। প্যান্ডেমিক যেটা করলো আপনারা সবাই জানেন, যেহেতু পুরো প্রোডাকশন প্রক্রিয়াটাকে, ডিস্ট্রিবিউশন প্রক্রিয়াটাকে বন্ধ করে দিল শহরে, এবং শহরই তো কানেক্টেড, গ্লোবালের সাথে বেশি কানেক্টেড হলো। এই সব শ্রম, আগে বক্তা ভালো করে বলেছেন, শ্রমিক শ্রেণীর তারা পার্টিসিপেট, এই সব শ্রমিক তাদের কিন্তু আর কোনো প্রয়োজন থাকলো না পুঁজির কাছে, কোনো প্রয়োজন। তাদের আউটসোর্স করতে পারবো না, সাব কন্ট্রাক্ট করতে পারবো না, বা তারা বাইরে থেকেই বা কিভাবে তারা তাদের সংস্থান করবে, কোনো কিছুই তো সম্ভব হয় না। আমরা কি দেখলাম? ভারতবর্ষের বিগেস্ট রিভার্স, লার্জেস্ট রিভার্স মাইগ্রেশন। এবং আমি জানি না, কেউ যদি এটা তো ক্যালকুলেট করার উপায় নেই, বোধহয় ওয়ান অফ দ্য লার্জেস্ট হিউম্যান মাইগ্রেশন পার্টিশনে আমরা দেখেছি, ওয়ান অফ দ্য লার্জেস্ট রিভার্স হিউম্যান মাইগ্রেশন। উল্টো দিকে উন্নয়ন যে গল্পটা বলেছি,
যেটা উন্নয়ন হওয়ার শর্ত হিসেবে দেখা হচ্ছে তার কিন্তু উল্টো দিকে গেল। এটা কোটি কোটি মানুষ আমরা জানি শহর থেকে গ্রামে ফিরে যাচ্ছে। তো যে ব্যবস্থাটা ছিল এবং সরকারের আয় কোথা থেকে হয়? সরকারের আয় হয় ট্যাক্স। আমরা জানি ট্যাক্স কোথা থেকে পায়? জিনিসপত্র তৈরি করতে হবে, কিছু না কিছু তো করতে হবে, ট্যাক্সটা পাবো। সরকারের আয় বদ্ধ, অর্থাৎ ক্যাপিটাল ক্রাইসিসে ওয়ার্কিং ক্লাস তার জীবনটাই তার ক্রাইসিসে আছে। সেই ইনকাম, এমপ্লয়মেন্ট, আনসার্টেনিটি, লাইভলিহুড, এবং স্টেটও কিন্তু ক্রাইসিস। এইবারে যেটা এইরকম, যেখানে উন্নয়নের ধারণাটা ক্রাইসিসে, গ্লোবাল ক্যাপিটালিজম ক্রাইসিসে, সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের ইন্ট্রোডিউস হলো যে কনসেপ্ট, যেটা বেরোবো কি করে আত্মনির্ভর ভারত। এইটা কিন্তু বুঝতে হবে, এটা কিন্তু কোনো কথার কথা না, এটা কিন্তু একটা প্যারাডাইম শিফট। এটা গান্ধীয়ান তার, কিন্তু গান্ধী অর্থে না, এটা নেহেরু অর্থে। 60-এর দশকে আমরা যেভাবে আত্মনির্ভর বুঝেছিলাম, সেখানে রাষ্ট্র, ওই কারণে আমি গল্পটা আগে বললাম, সেই আত্মনির্ভরের পর কিন্তু রাষ্ট্র ছিল প্রধান, রাষ্ট্রীয় পুঁজি ছিল প্রধান। হ্যাঁ, এই আত্মনির্ভরতায় কিন্তু তার মানেটা অন্য, মেক ইন ইন্ডিয়া। এবং এটা ইনভিটেশন কাদের? প্রাইভেট গ্লোবাল ক্যাপিটাল, যে তারা আসে, যাই করো না কেন ভারতে বানাও, বিশ্ব থেকে যে কোনো জায়গা থেকে আসে, কিন্তু দেশের মধ্যে তৈরি করো, বিক্রি করো, যেখানে খুশি পারো বিক্রি করো। তো এটা মানে ইট ইজ এন ইনভিটেশন টু গ্লোবাল একটা, এটা একটা দিক, গ্লোবাল প্রাইভেট ক্যাপিটাল। আরেকটা দিক হচ্ছে এটা যে বাদবাকি মানুষজন যারা আছে, বিরাট বিপুল সংখ্যক মানুষ আর কি, তারাও আত্মনির্ভর হয়ে ওঠে কোনো না কোনো, সে রাষ্ট্রের সাহায্য পাক না পাক, কিন্তু তারা চেষ্টা করুক নিজেদেরটা নিজেদের বুঝে নেওয়ার। এটা আমি যেহেতু আমি এই মুহূর্তে এটাতে যাচ্ছি না, কিন্তু এর কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট তাহলে বুঝে আসবে কেন? অর্থাৎ ইট ইজ এন ইনভিটেশন টু ইন্ডিয়ান গ্লোবাল প্রাইভেট ক্যাপিটাল অ্যান্ড টু ফরেন গ্লোবাল প্রাইভেট ক্যাপিটাল, ইরেসপেক্টিভ। এবং আরেকটা জানেন আপনারা, আমাদের সাথে ভারতের চায়নার ওইটা হলো, ভারত এটাকে এখন অপরচুনিটি হিসাবে দেখছি, যে যদি আমি সাপ্লাই চেনের কেন্দ্রটা হয়ে উঠতে পারি চীনকে সরিয়ে, কোনোভাবে ম্যানুফ্যাকচারিং এবং ইনফরমেশন রিলেটেড সার্ভিসেস এর যদি আমি কেন্দ্র হয়ে যেতে পারি, এবং এখানে চীন বাদে যে কোনো দেশ যদি আসে, সে বা অন্য যারা স্পেশালি ইউএস কোম্পানি যারা চীনেও, এমনকি আপনারা জানেন চীনই হয়ে উঠেছিল কেন্দ্রবিন্দু, এখনো কেন্দ্রবিন্দু আছে অনেকটা, কিন্তু এইটা যদি এই স্ট্র্যাটেজি দুটোকে কম্বাইন করা, আত্মনির্ভর, যে তোমরা চীনে কিচ্ছু করতে হবে না, তোমরা চলে এসো ভারতে করো, ভারতে তৈরি করো, যা ইচ্ছা করো ভারতে তৈরি করো। হ্যাঁ, এইটা আরেকটা কেন আসবে, তারা আসবে কেন? তারা পুঁজি নিয়ে ভারতবর্ষে আসবে কেন? ক্যাপিটাল, তারা তো ইনভেস্ট করবে, বা তারা এখানে যাই করুক না কেন, তাদের তো কিছু ইনসেন্টিভ দিতে হবে। ইনসেন্টিভ, প্রথম ইনসেন্টিভ সরকার দিবে, এবং এইগুলি দেখুন পরপর এসছে একসাথে। প্রথম ইনসেন্টিভ সরকার দিল লেবার ল আমি তুলে দেব, মোটামুটি যেভাবে ছিল শ্রম আইন সেটা তুলে দেব। তিনটে জিনিস করলে, এটা আমি মূল, অনেক কিছু আছে আপনারা জানেন, লেবার কোড অনেক কিছু চেঞ্জ করছে, তার টেকনিক্যালিটিস, তিনটে জিনিস করছে। এটা পরে আমার কি হবে কেউ যদি জিজ্ঞেস করে, পুঁজিবাদী যে ব্যক্তি বা যে মানুষটি যে ইনভেস্ট করবে, বা বোর্ড অফ ডিরেক্টরস কোম্পানি, তারা যদি ভাবে তারা বলবে এটা দিয়ে আমার কি হবে? তিনটে জিনিস মূলত, এবং আপনাদের বোঝার জন্য এটা আমি বলছি। এক,
আমার আগের বক্তা সুন্দর বললেন, ওয়ার্কিং ডে কনসেপ্টটা তুলে দাও। শ্রম দিন, এটা আমরা জানি, বহু রক্ত ঝরিয়ে 200 বছরের একটা ইতিহাস আছে। হ্যাঁ, এই ওয়ার্কিং ডে এর একটা কনসেপ্ট তৈরি হয়েছিল যে মানুষ 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টা ঘুমোবে, 8 ঘন্টা তার নিজের জন্য থাকবে। হ্যাঁ, এইটা একটা দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আছে ওয়েস্টার্ন ইউরোপ, ইংল্যান্ড বিভিন্ন জায়গায় তুলে দেবো। 10 ঘন্টা 10 ঘন্টা তো 11 ঘন্টা 12 ঘন্টা হতেই বা ক্ষতি কি? বহু প্রাইভেট সেক্টরে এখন আমরা জানি যে এটা কোনো মানে নেই, উঠে গেছে আর কি। শ্রম এইটা 1 নম্বর, এটাকে অফিসিয়াল 10 ঘন্টা। দ্বিতীয়ত হচ্ছে, এবং সেটা কর্পোরেট ওইয়ের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ যেগুলো বড় স্টেট এন্টারপ্রাইজ সেখানে কিছু আইন আছে যেটা ফলো করতে হবে। তো আমি যদি ওটাকে 10 ঘন্টা করে দিই, তাহলে আইনও তো আমি মোটামুটি উঠিয়ে দিলাম, ওয়ার্কিং ক্লাসের কনসেপ্টটাকে অ্যাসল্ট করে, ওয়ার্কিং ডে কনসেপ্টটাকে অ্যাসল্ট করলাম। দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ক প্লেস টেকনোলজি। তুমি তোমার ওয়ার্ক প্লেসে কিভাবে সংগঠিত করবে ওয়ার্ক প্লেস সেইটা, এবং কি টেকনোলজি নেই। আমরা জানি টেকনোলজির গল্পটা, টেকনোলজি অনেক কিছু করে, আমাদের কন্ট্রাডিক্টরি এফেক্ট ওয়ার্কিং ক্লাস ভোগ করেছে। বহু ইতিহাসে বহু নজির আছে টেকনোলজি নেওয়া হয়েছে। কেন? যে কোনো ধরুন কোনো সেগমেন্টে, কোনো একটা ফ্যাক্টরি সেগমেন্টে এই ওয়ার্কাররা খুব প্রবলেম ক্রিয়েট করছে, টেকনোলজি এমন আনলাম যে ওদের আর প্রয়োজন নেই। এর ইতিহাস মানে অসংখ্য, এর ইতিহাস আছে। টেকনোলজির অনেক ধরনের প্রয়োগ আছে। পুরো ওয়ার্ক প্লেস টেকনোলজি সে যাই হোক, তার প্রয়োগের কারণ হতে পারে, কিন্তু সেটা প্রতিযোগিতার টিকে থাকার জন্য হতে পারে। পুঁজিবাদী শক্তি যারা, এইটা কিন্তু ওয়ার্ক প্লেস আর টেকনোলজির ক্ষমতাটা কিন্তু সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া, চেঞ্জ করা হচ্ছে। থার্ড হচ্ছে যেটা আমি বলতে চাই, সেটা হলো ওয়েজ ডিটারমিনেশন। ওয়েজ ডিটারমিনেশনটা কি করে হবে? হ্যাঁ, এর পুরো পদ্ধতিটাই ঘুরিয়ে দেওয়া হলো, এমন ভাবে ঘুরিয়ে দেওয়া হলো যে ট্রেড ইউনিয়ন করাটা খুব ডিফিকাল্ট এই সিচুয়েশনে। দ্বিতীয়ত হচ্ছে, অর্থাৎ শ্রমিকরা যে সংগঠিত হবে, সে কারণেই তো ট্রেড ইউনিয়ন, সেইটা যদি সরিয়ে দিতে পারি, তাহলে শ্রমিক একটা ব্যক্তি হিসাবে সে যদি পুঁজির সাথে তার কনফ্রন্টেশন হয়, সে কোনোদিন পেরে উঠবে। এই জায়গাটা করে দেওয়া, ওয়েজ ডিটারমিনেশনটাকে যে বিভিন্ন, এবং এটাও কি আপনারা জানেন যে অধিকার এবং যে ধরনের যা যা নিয়ম হয়েছিল, দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আছে। এইটাকে মোটামুটি এই কন্ডিশনগুলিকে তুলে দেওয়া হয়, যাতে পুঁজির সাথে শ্রমিকের সরাসরি একেবারে একটা সংঘাত, এবং এটা কোনো লড়াই না, মানে পাওয়ার ইকুয়েশনটা এমন আমরা জানি। সেই কারণে ট্রেড ইউনিয়নের জন্ম হয়েছিল, যাতে সামনাসামনি তারা নেগোশিয়েট করতে পারে। ইতিহাসটাই তাই। তো এটার ফলে যেটা হবে, এই তিনটে আমার মতে মূল শিফটিং, লেবার লস এর দিকে, এবং পুরো সিস্টেমটা যেভাবে ঘুরছিল, আগে থেকেই ঘুরছিল, এটাকে অফিসিয়াল করে দেওয়া, সেটা হলো পুঁজি আর শ্রমের যে সম্পর্ক এবং সেখানে যে কন্ট্রাডিকশন, সেটা সম্পূর্ণভাবে পুঁজির পক্ষে নিয়ে আসে। তো কি তার উদ্দেশ্য? যে আহরণটা বেশি তৈরি করতে পারে, হ্যাঁ, উদ্বৃত্তটা যত পারো বেশি টেনে নাও, এবং তার ফলে ওয়েজটাও কন্ট্রোল করছে। তাহলে এক্সপ্লয়টেশন শুধু না, 1 ঘন্টায় কতটা এক্সপ্লয়েট করতে পারবো, 1 ঘন্টা কতটা উদ্বৃত্ত আহরণ করতে পারবো, যেটা মুনাফার শর্ত, সেই পদ্ধতিটা কিন্তু সম্পূর্ণভাবে পুঁজির হাতে দিয়ে দেওয়া। অর্থাৎ এখানে কিন্তু পুরো রেট অফ এক্সপ্লয়টেশন যেটা বলে, সেইটা কিন্তু যে কন্ডিশনটা, এটা ঘুরিয়ে দেওয়া পুঁজির পক্ষে। আর
ওই আমার 5 মিনিট আছে, 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট। সেকেন্ড যেটা দিয়ে আমি শেষ করছি যে কন্ডিশনে, সেটা হলো যে কেন পুঁজি, তাহলে গ্লোবাল ক্যাপিটাল দেশীয় হোক বিদেশি হোক তাদের কি ইনসেন্টিভ। সেকেন্ড যে কন্ডিশন সেটা হলো লার্জ স্কেল প্রাইভেটাইজেশন এন্ড সেল অফ গভর্নমেন্ট প্রপার্টি। এইটা সুবিধা হচ্ছে, এটা কিন্তু ছিল আগে, আমি যে বলছি 1993 থেকে বিভিন্ন কমিটি হচ্ছে, রঙ্গরাজন কমিটি বলে একটা মাঝখানে একটা কমিটি হয়েছে, বিভিন্ন রকম, তারা কখনো ডিসইনভেস্টমেন্ট সুযোগ বুঝছে, হ্যাঁ, কখনো তারা হচ্ছে প্রাইভেটাইজেশন, কিন্তু এই গল্পটা থেকে গেছে। এইবারে তারা যেটা করছে বিদায় করে দিচ্ছে। এবং একটা আপনারা জানেন ডিফারেন্সিয়েশন ছিল, তফাৎ ছিল স্ট্র্যাটেজিক সেক্টর নন স্ট্র্যাটেজিক সেক্টর। ওই তফাৎটা করা হয়েছিল, স্ট্র্যাটেজিক সেক্টর আমরা বিক্রি করবো না, নন স্ট্র্যাটেজিক সেক্টর আমরা ছেড়ে দেবো। এই কথাটা তো প্রথম থেকে 1990 এর দশক থেকে শুরু হয়ে গেছে। এইবারে হচ্ছে স্ট্র্যাটেজিক নন স্ট্র্যাটেজিক ভুলে যাও। প্রথম হচ্ছে, এবং শুধু তাই না, বিভিন্ন যে শর্ত যেখানে রাষ্ট্র আছে, যেরকম কৃষি ক্ষেত্রে ধরুন রাষ্ট্র যে সাপোর্ট গুলি দেয় চাষিদের, হ্যাঁ, সেগুলিকেও তুলে দেওয়া, মানে কমপ্লিট হ্যান্ডস অফ ওই পুরো গভর্নমেন্ট প্রপার্টি প্রাইভেট গ্লোবাল ক্যাপিটালের হাতে তুলে দেওয়া। এবং যে কন্ডিশনগুলি, ইনফ্রাস্ট্রাকচারাল কন্ডিশনগুলি রাষ্ট্রের, সেগুলিকেও কিন্তু প্রাইভেট সেক্টরের হাতে তুলে দেওয়া। এবং এটা আপনারা খুব ভালো করে জানেন, আপনারা পড়েওছেন। আমি জাস্ট এখানে যেটা বল, একটা কথা যে এখন যেটা আসছে ইনফ্রাস্ট্রাকচার, পোর্টস, ক্রুজ টার্মিনালস, telecommunication infrastructure, oil and gas pipelines, transmission tower, railway stations, sports stadium, mountain railways, operational metro stations, commercial complex, মানে আরো এবং আমি বলছি এটা শেষ হবে না, এইটা করার পরে নেক্সট হবে যা স্টেট এডুকেশনাল হেলথ সেক্টর আছে সেটাও যাতে আমি নামিয়ে দিতে পারি। এবার কেন করছে রাষ্ট্রে, এটা গল্প আছে, আমি কি গল্প, একটা আছে চাপে আছে, আবার আরেকটা আছে এইটা করতে চায়, এটা প্যান্ডেমিক অপরচুনিটিটাও দিয়ে দিয়েছে। যেহেতু মানুষকে সংগঠিত করাটাকে অনেকটা কন্ট্রোল করা যায়, এইটা কিন্তু একটা অপরচুনিটিও দিয়ে দিয়েছে, যেখানে এই বিভাজনটাকে কাজে, এই সংগঠিত হওয়ার বাধাটাকে, প্যান্ডেমিক যে বাধা, সেটাকে কাজে লাগিয়ে এটাকে যদি আমরা রূপায়ণ করতে পারি, এবং 4 বছরের মধ্যে 100টা এরকম প্রাইভেট সেক্টর অ্যাসেট বিক্রি করে দেওয়া, 5 লক্ষ কোটি টাকা তার নীতি আয়োগ এই 2-3 দিন আগে একটা স্টেটমেন্টে একটা রেকমেন্ডেশন করেছে আর কি। এবং এখানে ব্যাংক তো আছেই, ব্যাংকের মার্কেট টার্জারের পরে কি হবে কেউ জানে না আর কি, কিন্তু এগুলি কিন্তু লেটেস্ট আমি যেগুলি বললাম আর কি। হ্যাঁ, সুতরাং যেটা হচ্ছে যে এইটা, এবং এইটা দেখুন এই সিচুয়েশনে দাঁড়িয়ে, এটা হচ্ছে সিচুয়েশন যেখানে এটা কোনো শ্রেণী সংগ্রামের ব্যাপার না, এটা কিন্তু একটা শ্রেণী যুদ্ধ, ডিক্লেয়ার্ড ওয়ার অন দ্য ওয়ার্কিং ক্লাস। এবং এখানে ওয়ার্কিং ক্লাস বলতে আমি কিন্তু শুধু যারা সংগঠিত ক্ষেত্রে যারা শ্রম করে আমি তাদের কথা বলছি না, যারা শ্রম দেয় যেখানে হোক যেভাবে হোক, যারা শ্রম দেয় আমি সবার কথা বলছি আর কি। হ্যাঁ, তো এইটা কিন্তু টোটাল একটা মানে এই যে এগুলি তো স্টেট আইডেন্টিফাইড প্রপার্টি দেখছেন। এরপরে ধরুন কৃষি ক্ষেত্রে যেটা হচ্ছে, যেগুলি কন্ডিশনগুলি চেঞ্জ করে দেওয়া, যেখানে যেখানে পারবো আমি বাজার ঢুকিয়ে দেবো প্রতিযোগিতা, এবং ক্যাপিটাল, বাজার হাওয়ায় চলে না তো ক্যাপিটাল থাকে আর কি, সাথে কিছু আর কি ঢোকে আর কি। তো এখানে প্রাইভেট ক্যাপিটাল, এখানে হচ্ছে বিভাজন করতে পারে যে আমি দেশীয় ক্যাপিটাল বিদেশি, একটু বিভাজন কিছু কিছু ক্ষেত্রে স্ট্র্যাটেজিক ক্ষেত্রে করতে পারে, কিন্তু মূল কথাটা কিন্তু মেক ইন ইন্ডিয়া, মূল কথাটা কিন্তু তার যে এখানে আত্মনির্ভরের যে আইডিয়া, এখানে অন্তত
পুঁজির ক্ষেত্রে যেটা সে পুঁজির সাথে সম্পর্ক করে সে যেটা করার চেষ্টা করছে সেটা কিন্তু প্রাইভেট গ্লোবাল ক্যাপিটাল। সেখান থেকে পারো আসো, ভারতে তোমরা তৈরি করো, আমরা তোমাকে সস্তায় শ্রম দেবো, এই শ্রমিক কোনো ঝামেলা করবে না, আমরা তোমরা বিভিন্ন কন্ডিশনস পাবে যেটা তোমরা উপযুক্ত, এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স, এগুলি আমরা জানি কন্ডিশন চেঞ্জ হয়ে করে দিচ্ছে, এগুলি র মেটেরিয়াল এই যা পাবে তুমি সবই পেয়ে যাবে। আর সুতরাং তোমাদের মুনাফা করার জন্য যেটা তোমাদের টার্গেট, আমরা কিন্তু পুরো ব্যবস্থাটাকে ঢেলে সাজাচ্ছি। এটার মধ্য দিয়ে একটা রূপান্তর ঘটানোর চেষ্টা করছি। পুঁজি আত্মনির্ভর ভারত মানে কিন্তু পুঁজিবাদ চলে যাওয়ার না, পুঁজিবাদের ধরনটা কিন্তু একটু পাল্টে দেওয়া, এমনকি বিশ্বায়নও চলে যাওয়া, সাপ্লাই চেনও হবে না। ভারত তো এখান থেকে সাপ্লাই চেনে সেন্টার করতে চাইছে ভারতবর্ষ। তো এরকম ওটার মধ্যে আমি যাচ্ছি না, এরকম একটা পরিস্থিতিতে কিন্তু এই পুরো সিচুয়েশনটা কিন্তু দাঁড়িয়ে আছে। এখানে জাস্ট দুটো কথা বলি, আমি শেষ করে দিচ্ছি। এক, যে স্ট্র্যাটেজিটা এখানে খুব ইম্পর্টেন্ট, যে কিভাবে আমি এটা যদি হয় যে শ্রমিক শ্রেণী আক্রমণের মুখে আসছে, তাহলে সবাইকে নিয়ে আমি কি করে চলব। এটা আপনাদের বিপদ থেকেই আপনারা বুঝেছেন যে নিজেদের ক্ষেত্রে লড়াই, সংগঠিত শ্রেণীর ক্ষেত্রে বলছি, নিজের লড়াই করে বাঁচা যাবে না, তাহলে নিজে সংগঠিত ক্ষেত্রেও এক হয়ে মানে এটাকেই কিন্তু আরো বড় করে দেখতে হবে। এক নম্বর। দু নম্বর হচ্ছে এইটার একটা স্ট্র্যাটেজিক ব্যাপার আছে যে আপনারা নিজেরা কি করে মানে ইউনিটিটা একটা তৈরি করা, যার মধ্য দিয়ে বিষয়গুলি এমন হতে হবে যে সবার কাছে কিন্তু এটা গ্রহণযোগ্য, যে এটার জন্য আমরা লড়ব। কৃষকদের কাছে অনেক ডিফারেন্স আছে, কৃষক সংগঠনগুলির অনেক ডিফারেন্স আছে, কিন্তু তাদের কিছু মূল বিষয় কমন প্রোগ্রাম, যেগুলি নিয়ে কিন্তু তারা এগোচ্ছে, যেগুলি আসুন তার সমস্যা আর এই পরিপ্রেক্ষিতে আজকে দাঁড়িয়ে। কারণ এই ক্লাস ওয়ার বা ক্লাস অ্যাটাক কিন্তু এটা কিন্তু মানে আমরা এটা যদি ভাবেন এটাই শেষ কথা, আমার কিন্তু তা মনে হয়। ধন্যবাদ।